আজকে 3 জুলাই পশ্চিমবঙ্গ প্রাথমিক ৩২,০০০ চাকরি বাতিল মামলাটি অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মিত্র স্যারের ডিভিশন বেঞ্চে কোর্ট নাম্বার 11-তে আইটেম নাম্বার 15 থেকে 58-র মধ্যে ফিক্সড ম্যাটার হিসেবে দুপুর 2টোর সময় শুনানির জন্য লিস্টেড ছিল। গত 1 জুলাই সিঙ্গেল বেঞ্চের রায়ে চাকরিহারা প্রার্থীদের হয়ে বলছিলেন সিনিয়র আইনজীবী মিস্টার অনিন্দ্য মিত্র। তিনি আজও বলেন, আজকের শুনানি কি হলো, আজকের শুনানিতে আইনজীবী মিস্টার মিত্র কি বললেন, মহামান্য বিচারপতিরা কি মন্তব্য করলেন, পরবর্তী শুনানির দিন কবে রাখা হলো, সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা বাংলায় এই ভিডিওতে করার চেষ্টা করব। অনুরোধ করব আপনারা এই ভিডিওটি পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে। শুনানির প্রথমেই মিস্টার মিত্র বলেন স্পাইরাল বাইন্ডিং নিয়ে। তিনি বলেন যে এই স্পাইরাল বাইন্ডিংটি হচ্ছে সিঙ্গেল বেঞ্চের জাজমেন্টের অন্যতম ভিত্তি, যেখানে নাকি বলা হয়েছে যারা লো একাডেমিক তাদের হাই মার্কস দেওয়া হয়েছে অ্যাপটিটিউড টেস্টে। মাই লর্ড, প্রথম যে প্রশ্ন এই স্পাইরাল বাইন্ডিং নিয়ে সেটি হলো আদৌ এই স্পাইরাল বাইন্ডিংটি রিলায়েবল কিনা, এই স্পাইরাল বাইন্ডিংয়ের অথেন্টিসিটি রয়েছে কিনা। স্পাইরাল বাইন্ডিংটি তৈরি করেছিল পিটিশনাররা, কেউ এটা ওথ নিয়ে সত্যি তা বলেনি। মধ্য শুনানিতে এটা কোর্টে দেওয়া হয়েছিল। এই সময় অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী বলেন এটা তো সিঙ্গেল বেঞ্চ অ্যাকসেপ্টও করেছিল। তখন আইনজীবী জানান, হ্যাঁ মাইলট, এটা কোর্ট অ্যাকসেপ্ট করেছিল এবং বোর্ড এটা কোনো আপত্তি জানায়নি। বোর্ড অবজেকশন করেনি তার মানে এটা নয় আমরা অবজেকশন করতে পারবো না। এই স্পাইরাল বাইন্ডিংটি পিটিশনাররা কোনো প্রকার ওথ নিয়ে প্লেসড করেনি। স্পাইরাল বাইন্ডিংটি তিনি দেখালেন মহামান্য বিচারপতিকে এবং তিনি বললেন যে এই যে স্পাইরাল বাইন্ডিং, এখানে পরিষ্কারভাবে যেটা বলা হচ্ছে যে টেট 2014 ওএমআর তৈরি করেছিলেন বা তাদের কাজের বরাদ দেওয়া হয়েছিল এস বসু রয় অ্যান্ড কোম্পানিকে। এই যে বিষয়গুলো এগুলো এই 32,000 মামলার সাথে রেলিভ্যান্ট নয়। অনারেবল জাস্টিস তখন তিনি বললেন যে ঠিক আছে, আমরা এটা নোট করছি, আপনি যেটা বলতে চাইছেন যে এই আনঅথেন্টিকেটেড ডকুমেন্টসটি কোর্ট রিলাই করেছে, তাই তো? তখন আইনজীবী জানান যে মাই লর্ড, এই যে স্পাইরাল বাইন্ডিংয়ে করাপশন নিয়ে যেটা বলা হয়েছে সেটি প্রাইমারি টেট 2014 নিয়ে 2016-র সিলেকশন প্রসেস নিয়ে নয়। প্রাইমারি টেট 2014-র সাথে 2016-র নিয়োগ কীভাবে সম্পর্কিত? এই সময় অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী প্রশ্ন করেন, কারণ টেট কোয়ালিফিকেশন তো প্রাইমারি নিয়োগের জন্য প্রয়োজন। তখন আইনজীবী জানান যে এটা তো ডিফারেন্ট থিং, টেট 2014 তো এই মামলায় চ্যালেঞ্জ হয়নি। তখন অনারেবল জাস্টিস বলেন যে না না, টেট 2014 নিয়ে শুধু এখানে ইনফরমেশন দেওয়া হয়েছে, আপনি কি এই তথ্য নিয়ে সন্দেহ প্রকাশ করছেন? তখন আইনজীবী জানান যে ইয়েস, টেট 2014 নিয়ে অন্য মামলা এই কোর্টেই পেন্ডিং আছে। তখন অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী বলেন মেবি, কিন্তু টেট 2014 পাস করেই তবেই তো 2016 নিয়োগে পার্টিসিপেট করা যাবে, এটা নিয়ে তো কোনো ডিসপিউট থাকার কথা নয়। আইনজীবী বলেন মাই লর্ড, এটা নিয়ে আমরা ডিসপিউট করছি না, কিন্তু টেট নিয়ে তো পিটিশনাররা এই মামলাতে কোনো অভিযোগই জানায়নি। অনারেবল জাস্টিস তখন বললেন ঠিক আছে, দেয়ার ওয়াজ নো কমপ্লেন্ট। এই সময় আইনজীবী বললেন মাই লর্ড, যত করাপশন ইলিগালিটি এর অভিযোগ সব টেট 2014 নিয়ে 2016-র নিয়োগ নিয়ে নয়। এই সময় অনারেবল জাস্টিস বললেন ইয়েস, দ্যাট ইজ অলসো ইনক্লুডেড মিস্টার মিত্র, উই আন্ডারস্টুড দ্যাট টেট 2014 এই মামলায় চ্যালেঞ্জ হয়নি। তখন আইনজীবী বললেন যে তাহলে কোর্ট যখন বলছে করাপশন দেখে আমি চোখ বন্ধ করে থাকবো না, এখানে করাপশন যদি এ করে থাকে তাহলে বি কেন সাফার করবে? 2016 নিয়োগে নিয়ে কোনো করাপশন এর অভিযোগ নেই। তিনি আরও এই নিয়ে কিছু বলতে চাইলেন। তখন অনারেবল জাস্টিস বললেন যে এগুলো বোর্ডের কাছে তিনি জিজ্ঞেস করবেন, এগুলোর মধ্যে যেন মিস্টার মিত্র না যায়। এই সময় মিস্টার মিত্র আরটিআই যে রিপোর্টের বিষয়টি আগের দিনকে জানতে চেয়েছিলেন অনারেবল জাস্টিস, সেইটা নিয়ে কিছু বলতে চাইলেন। তিনি বললেন এগুলো হচ্ছে ম্যানুপুলেটেড ডকুমেন্টস, দ্যাট ইজ নট অরিজিনাল আরটিআই সিট, এখানে কারোর সাইন নেই, এগুলো সব রিটাইপ করা হয়েছে। এই সময় অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী বললেন যে আপনারা অ্যাপিলে কি এইসব চ্যালেঞ্জ করেছিলেন? এই সময় আইনজীবী দেববর্মন তিনি বললেন যে সেই সময় এই ডকুমেন্টগুলো তাদের কাছে ছিল না। অনারেবল জাস্টিস তখন বললেন ঠিক আছে, আমরা তো এই ডকুমেন্ট নিয়ে আপনাদের বলতে বলছি না।
তখন মিস্টার মিত্র আইনজীবী তিনি বলেন যে লাস্ট ওকেশনে আপনি জানতে চেয়েছিলেন মাইলর্ড এই বিষয়ে, এবং তিনি যে শিলিগুড়ি রিলেটেড একটি আরটিআইয়ের কোশ্চেনের একটি বিষয় পড়ে শোনান মহামান্য বিচারপতিকে, যে এখানে আরটিআই যেটা জানতে চাওয়া হয়েছিল যে কত প্রার্থী ট্রেন্ড এবং আনট্রেন্ড এবং প্যারাটিচার এবং কেস পিটিশনাররা অ্যাপয়েন্টেড হয়েছিল, এখানে ইনক্লুডিং অল ক্যাটাগরি মিডিয়াম সমস্ত কিছু জানতে চাওয়া হয়েছে। এবং এক্ষেত্রে একটি বিষয় বলা হয়েছে যে টিল 11 জানুয়ারি 2021 অবধি জানতে চাওয়া হয়েছিল। কিন্তু তার যে দাবি মিস্টার মিত্রর, যে এই যে 2016 সিলেকশন প্রসেস সেটা তো 2017 এপ্রিলেই সম্পন্ন হয়ে গেছে, তাহলে যারা মামলা করেছেন তারা আরটিআইয়ে কেন 2021 পর্যন্ত নিয়োগকে জানতে চাইছেন? অর্থাৎ 2021 পর্যন্ত তারা যেটা জানতে চাইছেন সেটা কোন পারপসে তারা জানতে চাইছেন? তার কারণ এই যে ভ্যাকান্সি যেটা 2016 নিয়োগে 42,949, তার নিয়োগ তো 2017তেই হয়ে গেছে। এক্ষেত্রে যেটা তিনি বলেন যে লার্নেড সিঙ্গেল জাজের যে মতামত ছিল সেখানে তিনি বলেছিলেন যে 32,000 আনট্রেন্ড প্রার্থী নাকি চাকরি পেয়েছিলেন, এবং তার ফলে এটা পরিষ্কার হয় যে বিয়ন্ড কোনো অ্যাপয়েন্টমেন্ট এখানে হয়নি। অর্থাৎ মিস্টার মিত্র যেটা বলতে চাইছিলেন যে আরটিআই রিপোর্টে অনুযায়ী যেটা বলা হচ্ছে যে 42,000-এর বেশি যে ভ্যাকান্সি ছিল, অর্থাৎ এর থেকে অনেক বেশি নিয়োগ হয়েছে, এইটা তো আরটিআই রিপোর্টে জানতে চাওয়া হয়েছিল 2021 সাল অবধি, আর প্রাইমারি নিয়োগ 2016টা কনফাইন্ড হচ্ছে 2017 সালের এপ্রিল মাস অবধি। তো সেই সময়ে কি 42,000-এর বেশি নিয়োগ হয়েছিল? এইটাই মিস্টার মিত্র বলেন যে সেই সময়ে কিন্তু 42,000-এর বেশি নিয়োগ হয়নি। অতএব এই যে এক্সেস অফ অ্যাপয়েন্টমেন্টের কথাটা যেটা বলা হচ্ছে আরটিআই রিপোর্ট অনুযায়ী সেটা সঠিক নয়, এটাই তিনি বলতে চাইলেন। তখন অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী বলেন যে এই গ্রাউন্ডে তো প্রাইমারি চাকরি বাতিল হয়নি। এরপরে মিস্টার মিত্র জাজমেন্টের প্যারাগ্রাফ 17, 18 এবং 19 নিয়ে তিনি বলতে চাইলেন। তখন অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী একটি কথা বলেন যে কেন আমরা এটা বলেছিলাম, কারণ রিট পিটিশনে পিটিশনাররা এই অভিযোগ করেনি অ্যাপয়েন্টমেন্ট অ্যাভভ 42K, বিপরীতে তারা বলেছিল দেয়ার আর এক্সিস্টিং ভ্যাকান্সি ইউ অ্যাকোমোডেট আস ইন দিস ভ্যাকান্সিস। তখন মিস্টার মিত্র জানান যে আই হ্যাভ নো অবজেকশন টু দ্যাট, তারা আমাদের চাকরি বাতিল করতে চায়, আমরা ভিন্ডিকটিভ নই, তাদের চাকরি হলে আমাদের সমস্যা নেই। তো এই সময় অনারেবল জাস্টিস বলেন, বোর্ডকে জিজ্ঞাসা করলেন যে কোনো এক্সেস অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল কি? তখন বোর্ড উত্তর দিল যে না, কোনো এক্সেস অ্যাপয়েন্টমেন্ট হয়নি 2016 নিয়োগে। তো তখন মিস্টার মিত্র বলেন যে এপ্রিল 2017 পরের থেকে কোনো অ্যাপয়েন্টমেন্ট হয়নি, যদি হয়ে থাকে তাহলে সেটা কোর্টের অর্ডারে। তখন বোর্ডও বলে যে হ্যাঁ মাইলর্ড, সেটা যদি হয়ে থাকে তাহলে কোর্ট কেসের অর্ডারে। তখন মহামান্য বিচারপতি বলেন যে এই বিষয়টা তো এজি বলেনি, মিস্টার দত্ত আমাদেরকে জানায়নি। তখন মিস্টার মিত্র জাজমেন্টের 18 থেকে 22 নম্বর প্যারাগ্রাফে যে করাপশন নিয়ে আগের দিনকে মহামান্য বিচারপতি জানতে চেয়েছিলেন সেই বিষয়টি তিনি ব্যাখ্যা করতে লাগলেন। তিনি প্রথমে বললেন যে জাজমেন্টে যেটা বলা হয়েছে গ্রস ইললিগ্যালিটি, তিনি বললেন যে এখানে কোথায় গ্রস ইললিগ্যালিটি হয়েছে 2016 সিলেকশনে সেটা কিন্তু মহামান্য সিঙ্গেল বেঞ্চের বিচারপতি তার জাজমেন্টে দেখাননি। সিঙ্গেল বেঞ্চের বিচারপতি যেটা জাজমেন্টে বলেছিল যে 824 জন প্রার্থী বিলো কাট অফ নিয়োগ পেয়েছে, সেটা কিন্তু তিনি বললেন যে আগের দিনকেই তিনি খণ্ডন করেছেন যে এরা ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফে কিন্তু চাকরি পেয়েছে, তার ফলে ইন জেনারেল কাট অফে কিন্তু নয়। তো এই জায়গাটা তিনি ব্যাখ্যা করলেন। তারপরে তিনি বললেন যে সাবপ্রেশন অফ ফ্যাক্টস যেটা বলা হয়েছে সে বিষয়েও তিনি বললেন যে বোর্ড কোনো ফ্যাক্ট সাবপ্রেস করেনি, বোর্ড সমস্ত ফ্যাক্ট জানিয়েছিল। এছাড়াও তিনি সিঙ্গেল বেঞ্চের জাজমেন্ট পড়ে বললেন যে যেখানে লেখা ছিল বোর্ড সভাপতি জেলে গেছে, এই বিষয়টা তিনি বললেন যে বোর্ড সভাপতি যে জেলে গেছে সেটা টেট 2014 সংক্রান্ত বিষয়ে, 2016 নিয়োগ সংক্রান্ত কোনো অভিযোগ বোর্ড সভাপতির বিরুদ্ধে নেই, এবং বোর্ড সভাপতি, প্রাক্তন বোর্ড সভাপতি এখন তিনি বেলে রয়েছেন এবং সে এখনও অবধি কনভিক্টেড নয়, এবং বোর্ড সভাপতি জেল গেল মানেই 2016 নিয়োগকে বাতিল করতে হবে এই বিষয়টাও সঠিক নয়। এরপরে তিনি ইনভেস্টিগেশন এবং প্রাইমারি জব বিক্রি করা হয়েছে এই যে অভিযোগ ছিল এই বিষয়ে তিনি বললেন যে এখানে কোনো উদাহরণই দেওয়া হয়নি যে অ্যাকচুয়ালি চাকরিটা কে কিনেছে, এরকম কোনো ইনস্ট্যান্সেস বা উদাহরণ জাজমেন্টে দেওয়া হয়নি।
এছাড়াও করাপশন এই বিষয়টা নিয়ে যেটা বলা হয়েছে, সেখানে তিনি এটাও বললেন যে জব যে সোল্ড হয়েছে 2016 নিয়োগে তার কোনো উদাহরণ কিন্তু দেওয়া হয়নি। এগুলোর দ্বারা বলা যাবে না যে 2016-তে করাপশন হয়েছে। এবং যে নাইসিটিস অফ ল বিষয়ে যেটা বলা হয়েছে যে করাপশন হলে সাংবিধানিক কোর্ট সেখানে হস্তক্ষেপ করবে, সে আর কিছু দেখবে না। এই জায়গাটাই মিস্টার মিত্র বলেন যে রিট পিটিশনে করাপশনের কোনো অ্যালিগেশনই ছিল না, এবং যে বলা হচ্ছে যে নাইসিটিস অফ ল দেখা যাবে না করাপশন হলে, এই জায়গাটাই মিস্টার মিত্র বলেন যে জাস্টিস যদি দিতে হয় সেটাকে উইদিন ল দিতে হবে, উইদাউট ল জাস্টিস দেওয়া যাবে না। এবং তিনি বলেন যে করাপশনের যে অ্যালিগেশন, সেই অ্যালিগেশনটা কিন্তু কনফাইন্ড শুধুমাত্র টেট 2014-র জন্য। 2016 সিলেকশন প্রসেস নিয়ে কোনো স্ক্যাম হয়েছে এটা কিন্তু রিট পিটিশনাররা কখনোই বলেনি, এই বিষয়টা কিন্তু তিনি উল্লেখ করেন। এবং মিস্টার মিত্র আরও বলেন যে এর ভিত্তিতে কিভাবে 2016 নিয়োগে স্ক্যাম হয়েছে বলা যাবে। যারা মামলা করেছে তারা 5 বছর পর মামলা করেছে, তারা আগে সব জানতো, তারা 2016 নিয়োগে পার্টিসিপেট করেছিল, তাহলে তারা 5 বছর পরে কেন মামলা করলো? তাদের টেট 2014 নিয়ে কোনো অভিযোগ থাকলে তারা অন্য মামলা করুক, বা হাইকোর্টে যে মামলা চলছে টেট 2014 রিলেটেড সেখানে তারা জয়েন করুক। তারা যেটা করছে যে টেট 2014-র অভিযোগ নিয়ে 2016-র রিক্রুটমেন্টে তারা এসে অভিযোগ জানাচ্ছে, এই বিষয়টা সঠিক নয়, এটাই মিস্টার মিত্র বলতে চাইলেন। এবং তিনি বললেন যে পিটিশনাররা যেটা বলেছে 12ই সেপ্টেম্বর 2024-এ যে পিটিশন ফাইল করে যে 42,000 সামথিং টিল ডেট চাকরি পেয়েছে, মেরিট লিস্ট পাবলিশড হয়নি, তারা প্রেয়ার করেছিল এটাই। তাদের যত অভিযোগ ছিল টেট 2014-কে নিয়ে। এক্ষেত্রে মিস্টার মিত্র বললেন যে তাহলে বাবার কাজের জন্য ছেলেকে সাফার করতে হবে, অর্থাৎ টেট 2014-তে যদি কোনো অভিযোগ থাকে সেটা নিয়ে কেন 2016-র নিয়োগটা সাফার হবে, তিনি এটাই বোঝাতে চাইলেন। তো এই সময় মহামান্য বিচারপতি তিনি বললেন যে আমি এটা বুঝছি যে 32,000 চাকরি বাতিলের প্রেয়ার করা হয়নি, এবং 32,000 প্রার্থী এই মামলায় পার্টিও ছিল না। এই জায়গায় মহামান্য বিচারপতি গুরুত্বপূর্ণ একটি কথা বললেন। তিনি বললেন যে এসএসসিতেও যেভাবে 26,000 চাকরি বাতিল হয়েছে, কারণ সেখানেও করাপশন হয়েছিল এবং সেখানে যোগ্য অযোগ্য আলাদা করা যায়নি। তাই আমরা প্রাইমারিতেও এই বিষয়টি নিয়ে জানতে চাইছি, কারণ এখানেও করাপশনের অভিযোগ, চাকরি বিক্রির প্রসঙ্গ এখানেও কিন্তু উঠে এসেছে। আপনারা আমাদেরকে এই বিষয়টাই বলুন যে এই করাপশন রিলেটেড এই যে অভিযোগ তার সত্যর কতটুকু, বা আদৌ করাপশন হয়েছে কি না। অর্থাৎ মহামান্য বিচারপতি এসএসসির এই অংশটাকে কিন্তু টেনে আনলেন এখানে, যে স্কুল সার্ভিস কমিশনের যে রিসেন্ট 26,000 চাকরি বাতিল হলো সেখানেও করাপশনের অভিযোগ ছিল, অতএব প্রাথমিকেও করাপশনের অভিযোগ, তো এই করাপশন বিষয়টা তিনি জানতে চাইছেন। তো মিস্টার মিত্র তখন তিনি বললেন যে 2016 নিয়োগ নিয়ে করাপশনের কোনো অভিযোগই ছিল না। লার্নেড সিঙ্গেল জাজ স্ক্যাম নিয়ে যা বলেছে সেটা টোটালি আনজাস্টিফাইড। যে জাজমেন্টগুলো সাইট করা হয়েছিল সেগুলো মান্যতা দেওয়া হয়নি। বলা হয়েছে করাপশন হয়েছে, কিন্তু 2016 নিয়োগে করাপশনের উদাহরণ দেওয়া হয়নি। অল ইলিগালিটি, এগুলো জাজেস পয়েন্টস, পিটিশনাররা পিটিশনে কিছুই বলেনি। বেসিস অফ দ্য জাজমেন্ট ইররিলেভেন্ট কনসিডারেশন, ইনকারেক্ট অ্যাজাম্পশন অফ প্লিডিং অ্যান্ড ফ্যাক্টস, এই বিষয়গুলো মিস্টার মিত্র তিনি বলেন। এবং তিনি বলেন পিটিশনারদের সব প্রেয়ার অ্যালাউ করলেও তাদের চাকরি বাতিল হয় না, কিন্তু তাদের চাকরি বাতিল করা হলো। যতই গ্রাউন্ড থাকুক, ইল্লিগ্যালিটি হোক, যারা পার্টি নয় তাদের বিরুদ্ধে এভাবে রায় দেওয়া যায় না। এক্ষেত্রে ন্যাচারাল জাস্টিস ভায়োলেশন হয়। প্রথমে 36,000 চাকরি বাতিল করে, পরে পিটিশনাররা বলে এটা 32,000 হবে, এবং জাস্টিস সেটা ওরাল সাবমিশনের ভিত্তিতে চেঞ্জও করে। জাস্ট বিং টোল্ড বাই পিটিশনার, এটা টাইপোগ্রাফিক্যাল মিস্টেক হিসেবে উল্লেখ করে জাস্টিস। এবং যে কাট অফের কথা বলা হয়েছিল 14.191, সেটা আবার পরিবর্তন করে 13.796 করা হয়। তো এই বিষয়গুলোকে বলা হয় টাইপোগ্রাফিক্যাল এরর। এটা কি বিশ্বাসযোগ্য বলে মিস্টার মিত্র প্রশ্ন তোলেন, এবং তিনি বলেন যে এই বিষয়টা টাইপোগ্রাফিক্যাল এরর নয়, এটা ক্লিয়ার কেস অফ মডিফিকেশন অফ অর্ডার বাই ওরাল সাবমিশন আফটার ডেলিভারিং জাজমেন্ট, এই বিষয়টা তিনি বলতে চান। এবং ইললিগ্যালিটিস নিয়ে যে বিষয়গুলো বলা হয়েছে যে 824 জন বিলো কাট অফ, সেই বিষয়টা তিনি বললেন, ব্যাখ্যা করলেন। সাবরেশন অফ ফ্যাক্টসের যে বিষয়টা সেটাও তিনি ব্যাখ্যা করার চেষ্টা করলেন। তারপরে নো অ্যাপটিটিউড টেস্ট, এই বিষয়টা নিয়ে তিনি বললেন যে ওরাল এভিডেন্সের উপর ভিত্তি করে এটা মহামান্য বিচারপতি বলেছেন। এবং এক্ষেত্রে 20টা জেলার মধ্যে মাত্র 4 জন জেলার ইন্টারভিউয়ারকে ডাকা হয়েছিল, কেন ডাকা হলো সেটা, এবং যার মধ্যে আবার 9 জন ইন্টারভিউয়ার এটাও বলেছিল যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছিল।
এবং হাই অ্যাকাডেমিক মার্কস যাদের, তারা লো অ্যাপটিটিউড টেস্টে মার্কস পেয়েছে মানেই দুর্নীতি হয়েছে, এটা বলা যাবে না। তিনি এটাও বললেন যে অনেক রিট পিটিশনার রয়েছে, বিশেষ করে 3 জন রিট পিটিশনারের উদাহরণ তিনি দিলেন যারা অ্যাপটিটিউড টেস্টে কিন্তু ভালো নম্বর পেয়েছে। এবং এটাও মিস্টার মিত্র বললেন যে একাডেমিকে ভালো মানেই যে সে অ্যাপটিটিউড টেস্টে ভালো, এটা কিন্তু বলা যাবে না। তিনি আইনের একটি উদাহরণ দিলেন যে যারা আইনের ভালো ছাত্র তারা যে ভালো লয়ার হতে পারে এমন কিন্তু নয়। এমন অনেক উদাহরণ রয়েছে যে আইনের অনেক ভালো ভালো ছাত্র কিন্তু তারা ভালো লয়ার নয়। এবং তিনি ঠিক একইভাবে টিচারের ক্ষেত্রেও বললেন যে টিচারের অ্যাপটিটিউড টেস্ট হচ্ছে ট্রান্সমিট টু নলেজ টু দ্য স্টুডেন্টস। এই বিষয়টা হচ্ছে একটা আর্ট, অর্থাৎ যে যার ভালো জ্ঞান আছে মানেই যে সে ভালো ছাত্রছাত্রীদের পড়াতে পারবে, বিষয়টা তা নয়। এবং মিস্টার মিত্র আরও বললেন যে এক্ষেত্রে প্রাথমিক নিয়োগে 50 নম্বরের টোটাল পরীক্ষা হয়েছিল, যার মধ্যে 40 নম্বর হচ্ছে এরিথমেটিক, মানে সেখানে কোনো গণ্ডগোল করার কোনো হাত নেই। 10 নম্বর ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট ছিল, যার মধ্যে অ্যাপটিটিউড টেস্ট মাত্র 5 নম্বরের। তো এই 5 নম্বরের মধ্যে সমস্যা রয়েছে বলে সিঙ্গেল বেঞ্চ মনে করেছে এবং তার জন্যই সে পুরো প্যানেল বাতিল করেছে, এইটা সঠিক নয়। এবং এক্ষেত্রে মিস্টার মিত্র আরও একটি পয়েন্ট তুলে ধরলেন যে রিজার্ভেশন পলিসির যে বিষয়টা সিঙ্গেল বেঞ্চ তুলে ধরেছিল তার জাজমেন্টে, যে এসসি ক্যাটাগরির প্রার্থীরা নাকি জেনারেলে এমপ্যানেলড হয়নি, জেনারেলের থেকে বেশি স্কোর করা সত্ত্বেও। এক্ষেত্রে 42 জন এসসি প্রার্থীর যে ইনস্ট্যান্স দেখানো হয়েছিল তারা নাকি জেনারেলে র্যাঙ্ক করেনি বেশি নম্বর পেয়েও। কিন্তু মিস্টার মিত্র বললেন যে ব্রেকআপ অফ মার্কস থেকে দেখা যাচ্ছে যে এই 42 জন এসসি প্রার্থী তারা চাকরি পেয়েছিলেন এবং এরা কেউই কোর্টে এসে কমপ্লেন করেনি, এরা কেউই রিট পিটিশনার নয়। এবং এই যে রিজার্ভেশনের ব্যাপারটা, এটা কিন্তু রিট পিটিশনারদের প্রাথমিকভাবে এরা কিন্তু মানে কোর্টে অভিযোগও জানায়নি এই বিষয়টা নিয়ে। এরপরে সিলেকশন কমিটি নিয়ে মিস্টার মিত্র বললেন। এখানে তিনি বললেন যে সিলেকশন কমিটির বিষয়টি বোর্ড বলবে, বোর্ডকে কখনোই জানতে যাওয়া হয়নি যে সিলেকশন কমিটি বিষয়ে বলা হোক, বোর্ড তার জন্যই বলেনি। এই সময় বিচারপতি তিনি বললেন, বোর্ডের আইনজীবীকে জিজ্ঞাসা করলেন যে বোর্ড কি এটা বলতে পারবে। তখন বোর্ডের আইনজীবী বললেন যে তারা সিলেকশন কমিটি, সাব কমিটি সব কিছুই গঠন করেছিল। তখন মিস্টার মিত্র বললেন যে এটাও পিটিশনে ছিল না, কোর্ট রুল 7কে রিলাই করেছে, কিন্তু রুল 7 পরবর্তীতে অ্যামেন্ডমেন্ট হয়েছে, কোর্ট সেটা বলেনি। এরপরে টেট 2012 রিলেটেড একটি জাজমেন্ট দেখালেন, যেখানে বলা হয়েছে যে 5 বছর পরে মামলা করার জন্য টেট 2012কে চ্যালেঞ্জ করে সেই মামলাটিকে খারিজ করা হয়েছিল, কারো চাকরি বাতিল করা হয়নি। তো এই বিষয়টা, এবং লাস্টে মিস্টার মিত্র এডুকেশন সিস্টেম ভেঙে পড়বে, 8 বছর ধরে তারা চাকরি করছেন, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, ন্যাচারাল জাস্টিস ভায়োলেশন হয়েছে, এই সমস্ত বিষয়গুলো। এবং যে কোর্ট যে রিলিফ দিয়েছে পিটিশনারদেরকে, তারা সেগুলো প্রেয়ারই করেনি। এক্ষেত্রে অ্যাডিশন অফ রিলিফ করা হয়েছে, নিউ রিলিফ করেছে বিচারপতি। তো সেক্ষেত্রে কোনো পার্টির যদি প্রিজুডাইস হয় সেক্ষেত্রে সেই রিলিফগুলোর দ্বারা, তাহলে সেই রিলিফ দেওয়া যায় না ন্যাচারাল জাস্টিস ভায়োলেশন হলে। তো এই বিষয়গুলো বলে মিস্টার মিত্র কিন্তু আজকে তার সাবমিশন শেষ করলেন। পরের দিনকে এই মামলাটি আবার শুনানির জন্য রাখা হলো 7ই জুলাই, নেক্সট হিয়ারিং ডেট। আমরা যদি কলকাতা হাইকোর্টের অফিসিয়াল যে ওয়েবসাইট সেখান থেকে কেস স্ট্যাটাস দেখি, তাহলে দেখব যে এই মামলার পরবর্তী শুনানির দিন 7th জুলাই রাখা হয়েছে। পরের দিন আবার এই মামলার শুনানি হবে। আজকে মোটামুটি এই মামলার শুনানি যা হয়েছে সেটা ডিটেলসে আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।